হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু আমাকে একদম কোমর বেঁধে যুদ্ধে নামতে হবে। তা যুদ্ধ নামলে তো খালি হাতে নামা যাবে না, তাই জন্য অস্ত্রগুলো রেডি করছিলাম। আর আমাদের অস্ত্র হচ্ছে ঝাঁটা, ঝাড়ু, হাতা, খুন্তি, এগুলোই হচ্ছে আমাদের অস্ত্র। এ যুদ্ধ সে যুদ্ধ না বন্ধুরা, এটা হচ্ছে সংসারের যুদ্ধ, বুঝলে? 365 দিনই নন স্টপ আমাদের করে যেতে হচ্ছে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিনে কিন্তু থেমে গেছিল, কিন্তু আমাদের এই সংসারের যুদ্ধে কখনো থামান না। যেদিন থেকে আমরা বিবাহিত জীবনে পা দিয়েছি সেদিন থেকে কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা যুদ্ধ করেই যাচ্ছি বলতে পারো। যাই বলো বন্ধুরা, সংসারের যুদ্ধের মধ্যে কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, আর ভালোবাসা কিন্তু প্রচুর রয়েছে। সারাদিন পরিশ্রম করার পরে সন্তান যখন মা করে এসে ডাকে না, তখন দেখবে সংসারের কোনো কষ্ট, সারাদিন যে পরিশ্রম করেছে সেটা কোনো মালুমই হয় না। যে আমি যে সারাটা জীবন সংসারকে দিয়ে গেলাম, সংসার তো আমাকে কম কিছু দেয়নি। আমি যে মেয়ে ছিলাম, তার থেকে তো আমি মা হয়েছি। এর থেকে বড় পাওয়া আমাদের কাছে আর কি হতে পারে বলো তো? এইটাই হচ্ছে আমার সংসার। এই আমার সংসারের জন্য আমি রাত দিনও পরিশ্রম করতে পারি, যেই সংসারে আমার সুখ আছে, শান্তি আছে, আমার স্বামী আছে, আমার সন্তান আছে। এদের মুখ চেয়ে তো আমি কষ্টটা করতেই পারি। আমার কষ্টের জন্য যদি ওরা কিছু ভালো থাকে, তাতেই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া, তাই না বলো? তা চলো আজকেই ঘরটা ঝেড়ে নেবো। আজকে বুধবার আছে, কালকে আবার বৃহস্পতিবার, কালকে তো ঘর ঝাড়তে পারবো না। মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, আমরা বাঙালিরা এই কটা দিন সপ্তাহে আমরা কিন্তু সবাই মেনে চলি। এটা আমার বলে না, সবাই মানি। আজকে প্রথমেই কিন্তু আমার বেডরুম থেকে শুরু করলাম। বেডরুমটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। আর বাবুর ঘরের বেডরুমটা আগের দিন রবিবার দিন সমস্ত পরিষ্কার করে রেখেছে। ঝুল ঠুল ঝাড়ার মতন সেরকম কোনো ময়লাই পড়েনি। এমনি তো প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় সব ঘরই, সেটা তো কথা না। তা দেখো, প্রথমে যে বড় একটা লাঠির মধ্যে যে ঝুল ঝাড়ার জন্য যে স্ট্যান্ডটা থাকে, সেগুলো কিন্তু নিয়ে নিয়েছে। আগে ওপর থেকে পুরো ঝুলটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ছোট যে রয়েছে গালার যে ঝাড়ুটা, ওটা কিন্তু ভীষণ কাজের, জানো তো? আমি সবসময় কিন্তু ঘর ঝাড়া, ওয়ার্ড্রপ ঝাড়া বা ওয়ার্ড্রপ পরিষ্কার করার ওপর দিয়ে ওই গালার যে ঝাড়ুটা দেখছো ছোট, ওইটা দিয়ে ভীষণ ময়লা পরিষ্কার হয়, জানো তো? দেবনাথবাবু কিছুদিন আগেই পাখাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছে। আর এসি, ঘরে দুটো এসি পরিষ্কার কিন্তু দেবনাথবাবুই করে, আমাদের কোনো লোক এসে কিন্তু পরিষ্কার করে না। তো এসির ভেতর টেতরগুলো সবই পরিষ্কার করেছে, কিন্তু ওপরটা মানে ভালো করে পরিষ্কার হয়নি। আমাদের পরিষ্কার করলেও কি বলতো, দুদিন পর পরই এমন ময়লা হয়, মনে হয় আমি অনেক দিন মনে ঘরে হাতই দিই না। তো এসির ওপরটা যত আমি ওই ঝাড়ুটা দিয়ে নাড়া দিচ্ছি, ততই কিন্তু একদম এরম ঝুল আর স্যামের হেয়ার একসাথে না এরম দলা পাকিয়ে রয়েছে, সেগুলোই পড়ছিল হুড় হুড় করে। তা ভালো করে এসির ওপরটা পরিষ্কার করে নিয়ে ঘরের ওপরটা কিন্তু ভালো করে ঝুল ঝেড়ে নিলাম, মানে বেডের ওপরে যেই জায়গাটা রয়েছে আর কি। এবার এই পাশটা পরিষ্কার করতে হবে। আর ঘরের অবস্থাটা কি হয়েছে তোমাদেরকে দেখাই চল। তোমরা তো দেখতেই পেলে কতটা ময়লা পড়েছে। শুধু বেডের ওপরের জায়গাটাই শুধু ঝেড়েছে, এখনো পুরো ঘরটা কিন্তু বাকি রয়েছে, মানে এখনো প্রচুর ময়লা বেরোবে, জানো তো? এই পুজো আসলেই আমাদের মতন গৃহিণীদের হাতে কিন্তু এটা ঝাঁটা ঝাড়ু কিন্তু পুরো ধরে নিয়েছে। এই পুজোটার সময় সবাই কিন্তু এখন ঘর ঝাড়ার কাজে ব্যস্ত হয়ে গেছে। জামা কাপড় রোদে দেওয়া, ঘর ঝাড়া, আলমারি পরিষ্কার। আলমারির কথা বলতেই আমার আলমারির কথা মনে পড়ে গেল। আমাদের ওই বাড়িতে, গ্রামের বাড়িতে আমার আলমারি রয়েছে, একটা স্টিলের আলমারি। মানে ছোট্ট একটা আলমারির মধ্যে কত জামা কাপড় গুছিয়ে রাখতাম, কিন্তু এইখানে এত বড় জায়গা রয়েছে, তাও গোছানোর জায়গা পাই না। ঘরের সমস্ত জিনিস সরিয়ে কিন্তু আজকে একবারেই পরিষ্কার করে নেব। এটা কিন্তু দুর্গাপুজোর আগেই সম্ভব হয়। এটা কিন্তু প্রত্যেক দিন আমরা যতই কাজ করি না কেন, ঘরের জিনিসপত্র সরিয়ে কিন্তু পরিষ্কার করাটা আমাদের হয় না, সময় করে উঠতে পারি না। কিন্তু এই কাজটা না একদম হুজুকে কাজ বলতে পারো। হুজুক হলেই কিন্তু এই দুর্গাপুজোর আগে সবাই ঘর পরিষ্কার করার একটা হুজুক আসে, তো এই সময় কিন্তু এই কাজগুলো খুব ভালো করে হয়। আর জিনিসগুলো সরিয়ে কিন্তু ভালো করে পরিষ্কারও করা যায়। আর আমাদের ঘরে শোকেসের সামনে দিয়ে একটা ছোট্ট সোফা থাকে, ওই সোফাটা সরালাম। তোমরা তো দেখলে কতটা ময়লা জমেছিল, ওইটা কিন্তু আর পরে পরিষ্কার করাই হতো না, জানো তো? আজকে করে নিলাম, দেখবে নিচটাও পরিষ্কার থাকবে, জিনিসটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালোও থাকবে। আর জায়গাটা দেখলে তো পুরো ময়লা, একদম চটা ময়লা পড়ে গেছে পুরো টালির মধ্যে। ওই জন্য ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম ঝেড়ে ঠেড়ে। তারপরে দেখো যে গালার যে ঝাড়ুটা রয়েছে, এতক্ষণ তো ঝুল ঝেড়েছি, কাচের গায়ে, ওয়ার্ড্রপের গায়ে, এসির গায়ে তো ধুলো একটা ময়লা পড়েছে, সেই জন্য কিন্তু ছোট্ট গালার ঝাড়ুটা দিয়ে সেগুলো আবার ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তোমাদের বললাম যে গালার এই ঝাড়ুটা কিন্তু ভীষণ কাজের। ওয়ার্ড্রপ পরিষ্কার করা, আলমারি পরিষ্কার করা কিন্তু খুব সহজেই করা যায়। তারপর দেখো চাদরটা যে আমার সবসময়ের জন্য পাতা থাকে, ওটা একটু নামিয়ে নিলাম। ওটা
ওটা এবার ভালো করে কেচে দিতে হবে, নাইলে তো পাতা যাবে না। ওটা তো পুরনো দুটো বেড কভার আমি একসাথে করে সেলাই করে ওটার মধ্যে বেডের উপরে পেতে তারপরেই কিন্তু পরিষ্কার বেড কভার পাতি, তাহলে না বেডটা অনেকটা পরিষ্কার থাকে আর ক্লিনও থাকে, আর উপরে চাদরটাও কিন্তু খুব একটা নোংরা হয় না। তো বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিলাম ওই ঝাড়ুটা দিয়ে। তার দেখো নিচে কতটা স্যামের হেয়ার। আমাদের সংসারে সবাই কিছু না কিছু কাজ তো করেই থাকে, কিন্তু আমাদের শ্যামবাবুর তো কোনো কাজ থাকে না। ও সারা ঘরে আমার পেছন পেছন বা দাদার পেছন পেছন বাবার পেছন পেছন সারা ঘরে ঘুরতে থাকে। ও যেখানে যেখানে ঘুরে ঘুরে শুয়ে পড়বে সেখানেই কিন্তু আমার ছেলে আমরা ফ্যান চালিয়ে দিই। ফ্যানের হাওয়া আর স্যামের যখন হেয়ারটা পড়ে আর ডগেরা একটু গা চুলকাবে, এটাই তো স্বাভাবিক, তাই না বলো? এবার যখন গা চুলকায় ওর সাথে যে হেয়ারটা পড়ে, এবার ফ্যানের হাওয়ার সাথে এবার কোনা কোনা যেখানে পায় সেখানেই কিন্তু ওগুলো ঢুকে যায়। জন্য একটু কষ্ট হলো, কেন আমার কোমরের একটু সমস্যা আছে, তো কোমর ব্যথা কিন্তু এমনিতেই শুরু হয়ে গেছে। বেশি নিচু হয়ে মানে কোনো ভারী জিনিস তো সরানো বারণ আছে, কিন্তু ঘরের কাজগুলো কে করবে বলো? সকালে তো সেরকম কেউ থাকে না। আর ওইগুলো সরিয়ে একবার পয়সা করে নিলাম, ওই জায়গাটা অনেকটা হালকা হয়ে গেল। তারপর দেখো একটা সুতির কাপড় নিয়ে কিন্তু বেডের চারিদিকটা কিন্তু ভালো করে মুছে পয়সা করে নিলাম। 3টে ভাগে কিন্তু আমাকে পয়সা করতে হলো। প্রথমে ঝুল ঝাড়তে হলো, তারপর একটা ঝাড়ু দিয়ে সেগুলো পয়সা করলাম, এখন আবার লাস্টে সুতির কাপড় নিয়ে নিলাম। সুতির কাপড় দিয়ে এবার পয়সা করে নিলেই কিন্তু সমস্ত কিছু একদম ক্লিন হয়ে যাবে। বেডের চারি সাইড তো পরিষ্কার হয়ে গেছে, ওই পাশের জানলাটাও পরিষ্কার করে এসেছি। এবার এই পাশের জানলাটাও কিন্তু সুতির কাপড় দিয়ে একই রকমভাবে পরিষ্কার করে নেবো। আর এই যে শোপিসগুলোর তো সারাক্ষণ শুধু কাজ নেই, শুধু ধুলো পড়তেই থাকে। যতই পরিষ্কার করি ততই কিন্তু ধুলো জমতে থাকে। তাই এগুলো একটু সুতির কাপড় দিয়ে এগুলো একটু পরিষ্কার করে নিলাম। বারে বার ওনারা বসে থাকবেন, ওনাদেরকে শুধু মুছে মুছে পরিষ্কার রাখতে হবে, জানো তো কি বলবো। কালকে দুটো চিকেন কারি কুর্তি নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করেছি। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, ভালো ভালো কমেন্টও করেছো। তোমাদের তো স্কাই ব্লু কালারটা ভীষণ পছন্দ হয়েছে। স্কাই ব্লু কালারটা আমারও বেশ ভালো লেগেছে, কিন্তু ব্ল্যাক কালারটা পরা হয়নি বলে আমি ওই জন্য ব্ল্যাক কালার নিয়েছি। আর তোমাদের কিন্তু আমি দামটা বলেই দিয়েছি, তাও তোমরা হয়তো বুঝতে পারোনি কথাটা। বলেছিলাম না যে একটা দামের মধ্যে কিন্তু আমার দুটো হয়ে গেছে। কালকে তোমাদের কুর্তির দামটা আমি একটুখানি ভুল হয়ে গেছে, 499 টাকা না গো, 495 টাকা নিয়েছে, মানে 5 টাকা আমাকে ফেরত দিয়েছে 500 টাকা থেকে। আর একটা কুর্তির সাথে আরেকটা কুর্তি কিন্তু ফ্রি রয়েছে। আর তোমাদের তো কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি যে আমি বাঘাযতীন থেকে নিয়েছি, বাঘাযতীন চুড়িদার ঘরানা থেকে আমি কুর্তিগুলো কিনেছি। তা তোমাদের ভালো লেগেছে, এটাই আমার ভালো লাগছে যে না তোমাদের দেখানোর পরে তোমাদেরও পছন্দ হয়েছে। আর ছেলেরা আমার ভিডিওটা দেখে তোমরা তো আরও ভালোবাসা দিয়েছো যে 3জনকে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ গো, ছেলের সাথে আমার বন্ডিংটা বন্ধুর মতন, জানো। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো তোমাদের ছেলেদের সাথে বন্ডিংও নাকি তোমাদের ভীষণ ভালো। আমার না শুনে খুব ভালো লাগে, জানো তো। কোনো মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক যদি খুব ভালোবাসার হয়, মধুর হয়, এর থেকে ভালো মনে আর কিচ্ছু হতে পারে না। কারণ আমিও তো মা, মার কষ্ট মার ভালো লাগা আমি সবসময় বুঝতে পারি। তা দেখো আমার কিন্তু ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে, জানো তো। মানে একদমই পরিষ্কার করা যাচ্ছিল না, আমার আঠার মতন ময়লাগুলো আটকে রয়েছে। তারপরে চারি সাইডগুলো ভালো করে পরিষ্কার করে আর ওয়ালটাও কিন্তু ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। এবার ওই জিনিসটা জায়গাটা রাখলে কতটা ভালো লাগবে বলো তো। সোফাটা সরিয়ে তো ওই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার শোকেসটা সরিয়ে তোমাদেরকে দেখাই কতটা ময়লা জমেছে শোকেসের পেছনে। শোকেসটা তো বেশি দিন হয়নি আমরা নিয়ে এসেছি, কিন্তু তার আগেই কিন্তু ময়লা জমে একদম কালো হয়ে রয়েছে। তা দেখো কতটা নোংরা জমে গেছে, পুরো দেয়ালে পর্যন্ত ঝুল হয়ে গেছে, নিচে তো প্রচুর ময়লা জমে গেছে। ওই জন্য একটু না সরিয়ে পরিষ্কার করলে না জিনিসগুলো না যতদিন থাকবে ততদিন ওর মধ্যে জিনিসটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে, পেছনটা ধুলো জমতে জমতে। ওই জন্য কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকে আমাকে সব কিছু সরিয়েই পরিষ্কার করতে হবে, তাহলে ওই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে। যা ঝুল ঠুল ঝাড়া হয়ে গেল। এবার সোফার উপরে যে একটা গদি থাকে পাতা, সোফাটা তুলে সাইডে রেখে দিয়ে ওপরটা কিন্তু ভিজে কাপড় দিয়ে আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে সোফাটা আমাদের তালদি থাকতে বাড়িতেই বানানো হয়েছিল। এটা না সোফা ছিল না, জানো তো, এটা সুরাক বলে না, সুরাকের সাথে ওপরে বসে যাতে শুটা পরা যায় সেইভাবেই কিন্তু বানানো হয়েছিল। কিন্তু আমি ওটা কিন্তু ঘরের কাজে ব্যবহার করি, কেন সুর একটা রাখার মতন বাইরে তো জায়গাটা অনেকটাই ছোট, সেই জন্য ওখানটা রাখতে পারিনি। নিজের পছন্দ মতন বাড়িতে জিনিসটা বানিয়েছি, তাকে তো কোনো না কোনো কাজে ব্যবহার করতেই হবে। বাইরে রাখতে পারলাম না, জিনিসটা তো নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে। ওই জন্য আমি ঘরে একটা বেডরুমে একটা সাইড দিয়ে রেখেছি, হঠাৎ করে কেউ আসলে ওখানে বসাও যাবে। আর নিচে কিন্তু আমার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, ননস্টিকের কড়াই, ননস্টিকের প্রেসার কুকার।
ঘরের সমস্ত কাজ করে তারপরে মুছে টুছে নিয়ে ঘরের দিকে যখন তাকিয়ে দেখলাম যে না, সকাল থেকে এতক্ষণ কাজ করার পরে ভালো একটা রেজাল্ট দেখতে পারলাম ঘরটা পরিষ্কার করে। ব্যাস, ঘরটা দেখে তো আনন্দ পেয়েছি, কিন্তু বাইরে এসে ততটাই কান্না লাগছে যে এই কাজগুলো আমি কখন কমপ্লিট করবো, এতটা বেলা হয়ে গেছে। এখনো বাইরেটা পরিষ্কার করতে আমার প্রায় 10:30 11টা তো বেজেই যাবে। ওই জন্য আমি প্রচন্ড খিদে পেয়েছে, তাই জন্য ব্রাশ করলাম সবে। ব্রাশ যদি সকালবেলা ব্রাশ করিনি না, আগেই খিদে পেয়ে যাবে, ওই জন্য ব্রাশটা আমি বেলা করে করছিলাম যাতে খিদেটা না পায়। তা কিন্তু না, এখন আমার প্রচন্ড খিদে পেলো। সকালে রুটি করেছিলাম, রুটি ডিম ওকে করে দিয়েছি, একটা রুটি রয়েছে। আমি ভাবলাম একটু চা দিয়ে রুটিটা খেয়ে নিই, তাহলে কিন্তু অনেকক্ষণ পেটটা ভরা থাকবে, তারপরে গিয়ে কাজগুলো করে নেবো। বাইরেটা পুরো ঝেড়ে একবার সোফা টোফা পরিষ্কার করে তারপরে রান্না করবো। যা হোক রান্না একটু করে নিলেই হবে, কিন্তু পরিষ্কারটা আমাকে আজকেই করতে হবে, আর সময় নেই কিন্তু। কালকে বৃহস্পতিবার, কালকে আর করতে পারবো না। চলো রুটি চাটা খেয়ে নিই। এইবার পেটটা একটু শান্তি হয়েছে। এতক্ষণ যা উৎপাত করছিল, ভীষণ খিদেও পেয়ে গেছিল জানো তো। বললাম না, পেটের জ্বালা সবচেয়ে বড় জ্বালা জানো তো। পেটের জন্যই কিন্তু এত মানুষ এত পরিশ্রম করে, সব কিছুই হচ্ছে এই পেটের জন্য। তাই ভাবলাম যে না, খিদে কষ্ট না পেয়ে একটা অন্তত রুটি খেয়ে নিই, তারপরে কাজ করতে কিন্তু একটু ভালো লাগবে। পেটে খিদে থাকলে আর উপরে বলে না, পেটে খিদে মুখে লজ্জা করে তো কোনো লাভ নেই। তাই জন্য পেটটা একটু শান্তি করে নিয়ে ব্যাস কাজে লেগে পড়লাম। এখন 12টা পর্যন্ত করতে থাকি না, কোনো অসুবিধা নেই। আর রান্না অত তাড়াহুড়া করি না কেন বলতো, একটা যে কোনো তরকারি একটু ভাত করে নিলে আমাদের কিন্তু 3 জনের এবেলা মতন হয়ে যাবে। তারপরে দেখো বারান্দার ঝুলগুলো ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো। দেবনাথবাবু সকালবেলা পুজোটা দিয়ে গেছে, ওই জন্য কিন্তু এই কাজগুলো করতে আমার একটু সুবিধা হচ্ছে। নাইলে সকালবেলা স্নান করে পুজো দিতে গেলে না, কাজগুলো আর করতে ইচ্ছা করে না। স্নান টান করে ভালো লাগে এসব নোংরা ঘাটতে। তো দেখো ঠাকুরের ওই পাশটা ভালো করে ঝুল ঝেড়ে নিলাম। এখন যে ঠাকুরের আমি পর্দা দিয়ে দেবো সেটাও কিন্তু পারবো না, স্নান না করে তো ঠাকুর ঘরে হাত দেওয়া যাবে না। সেই জন্য কালকে বাবার আর ছেলের কেনাকাটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো অনেকেই অনেক কমেন্ট করেছো। তার মধ্যে এক দিদিভাই না বোন আমাকে কমেন্ট করেছে, আমি না কমেন্টটা খুঁজেই পাচ্ছি না জানো তো। একটা ফোনের মধ্যেই সব কিছু তো, আর রেগুলার ভিডিও ছাড়তে থাকলে না কোনটার পরে কোন কমেন্টটা আসে না, খুঁজে পাওয়া খুবই চাপ হয়ে যায়। তাই জন্য আমি মনে আছে তুমি কি বলেছো সেটাই তোমাদের বলছি, কিন্তু নামটা আমার একদম মনে করতে পারছি না, আর খুঁজেও পাচ্ছি না। যা হোক, তুমি আমাকে কমেন্ট করেছো তোমাদের পুজোর কেনাকাটা তো সবারই হয়ে গেছে, কিন্তু মেয়ে নাতি জামাইয়ের কেনাকাটা কবে করবে। সবার প্রথমে আমি ওদের জন্যই কিনতে যাই জানো তো, কেন আমার পুচু সোনা হচ্ছে আমার কাছে সবার আগে, তারপরে মেয়ে জামাই তো রয়েছেই। ওদের জন্য আগেই কিনতে গেছিলাম, কিন্তু মনা বলেছে যে আমরা গেলে তারপরে সবকিছু কেনাকাটা করবে, ও নিজে পছন্দ করে। আর পুচু সোনার কেনাকাটা ও মনা করতে কিন্তু বেশি ভালোবাসে, সেই জন্য। আর সোমেন বলেছে মামনি আমি যাই তারপরে কিনবো, ওই জন্য আমি আর ওদের জন্য কিছুই কেনাকাটা করিনি। ওরা আসলে আবার একসাথে সবাই কিনতে যাব, এর মধ্যেই আসবে। এই সোফাকাম বেডটা সরিয়ে পরিষ্কার করা খুবই চাপের। 3 জন শোয়ার মতন একটা বড় বেড জানো তো, এটা সরানো আমার পক্ষে তো একদমই সম্ভব হয় না, কিন্তু কি করব, কাজে নেমেছি, কাজটা তো আমাকে শেষ করতেই হবে। আর সোফাটা অনেকটাই সরিয়েছি, খুবই ভারী জানো তো, সেটা ওই কোমর দিয়ে দিয়ে আস্তে আস্তে সরিয়ে অনেকটা ফাঁকা করে তারপর ওর ভেতরে গিয়ে যতটা সম্ভব হয়েছে হাত ঢুকিয়ে নিচ থেকে ময়লাগুলো টেনে বার করেছি। আর সোফা সরিয়ে পরিষ্কার করব, যে কোনো জিনিস সরিয়ে পরিষ্কার করব, সেখানে আমাদের শ্যামবাবুর হেয়ার থাকবে না তা কখনো হতেই পারে না। ওখান থেকে দেখেছো তো পুরো এক গোছা কিন্তু আমি হেয়ার বার করে ফেলেছি ভেতর থেকে ঝাঁটা দিয়ে। কতটা ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে জায়গার জিনিস আবার জায়গা আস্তে আস্তে ঠেলে সরিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তাকে তো একটা জামা পরাতেই হবে, তা সোফার জন্যই কিন্তু এটা কেনা, অনেকদিন আগেই কিনেছি, মিশো থেকে কিনেছিলাম এই সোফা কভারটা। এর সাথে কিন্তু 5খানা মতন কুশন কভারও ছিল, তা সেগুলো একটুখানি সুন্দর করে গুছিয়ে নিলাম। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগছে পরিষ্কার করার পরে। কষ্টটা কষ্ট তখনই মনে হয় না যখন তোমার ঘর কিন্তু দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, তখন দেখবে কষ্টটা কষ্ট বলে একদমই মনে হয় না। ঘরের ভেতরটা সব কিছু ঝাড়া হয়ে গেছে, বাইরেটা না ঝাড়লে হবে, যেখানে মেন দুয়ার সেই জায়গাটা কিন্তু আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তার জন্য কিন্তু আবার অস্ত্র হাতে তুলে নিয়েছি, নিয়ে বাইরেটা ঝুল ঝেড়ে নিতে পারলেই ব্যাস। আজকের মতন কিন্তু ঝুল ঝাড়াঝুড়ি কিন্তু একদম কমপ্লিট। যতই আমরা ফ্ল্যাটে থাকি না কেন, বাইরেটাও তো পরিষ্কার রাখতে হবে ঘরের সাথে সাথে, তাই না? আশেপাশে পরিষ্কার না থাকলে কি হবে। সবার জুতো রাখার জন্য ছোট্ট বাইরে দেখো একটা শু র্যাক আছে, ওই শু র্যাকের মধ্যে সবারই জুতো থাকে। সমস্ত জুতো সকালবেলা যখন কাজ করি সব জুতোগুলো আমি ভেতরে রেখে দিই, কিন্তু ওই আমার ছেলে যখন আসে 2-3টে জুতো ওপর থেকে নিচ পর্যন্ত একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে। একদম সেটা কিন্তু ভালো না জানো তো। সবসময় মুখ্য দুয়ার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, শু র্যাক বলো আর বাইরেটা বলো, সব কিছু পরিষ্কার, বাইরে যেন কোনো রকম জুতো ছড়ানো ছিটানো না থাকে, এটা কিন্তু সংসারের জন্য ভীষণই খারাপ।
ওই জন্য আমি সবসময় চেষ্টা করি মুখ্য দোয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। বাইরেটা কিন্তু ভালো করে ঝেড়ে নিলাম, নেওয়ার পরে দেখো সুর একটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আমরা ফ্ল্যাটে থাকি আর যেখানে থাকি না কেন পরিষ্কার রাখাটা হচ্ছে আমাদের সবসময় কাজ। সেটা আমরা ফ্ল্যাটেও থাকতে পারি বা ভাড়া বাড়িও থাকতে পারি বা নিজের বাড়িতেও থাকতে পারি, যেখানে থাকবো সেই জায়গাটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাইরেটা পরিষ্কার করে চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিং টেবিলটা সমস্ত জিনিস খালি করে ভালো করে কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর দেখো সব কিছু মুছে একদম পরিষ্কার করে নেওয়ার পরে লাস্টে তো ঘরটা আমাকে মুছতেই হবে, নাহলে তো ঘরটা একদম ধুলো ধুলো হয়ে যাচ্ছে, পা দেওয়া যাচ্ছে না। ঘড়ি কাটাতে এখন 11টা 20। এই সবে আমার ঘরের কাজ কমপ্লিট হলো। এখনো করলে কিন্তু সারাদিন লেগে যাবে, কিন্তু এখন আর পারছি না, কোমরের অবস্থা ভীষণ খারাপ। প্রচুর জামা কাপড় বেরিয়েছে, সেগুলো একটু কাচবো। আর রান্নাঘরটা কিন্তু একদিন পরিষ্কার করলে হয়ে যাবে আমার। কিন্তু দুর্গাপুজোর আগে ঘরের ঝাড়পোছগুলো সবটাই মোটামুটি করে নিচ্ছি। চলো তোমাদেরকে একজন পুরো মোছা হয়ে গেছে, বাইরে ঝাড়া পোছা হয়ে গেছে, সবকিছু একদম কমপ্লিট। আজকে আমার ঘর বাড়ি একদম চারিদিকে ঝলমল করছে যেন। পুজোর আগে এরকম একটু ঘর পরিষ্কার না হলে ভালো লাগে বলো তো? আর বাইরে রোদটা তো পুরো পুজো পুজো একদম মানে ভাব এসে গেছে, ভীষণ ভালো লাগছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুবই ভালো লাগে, কিন্তু যতটা সম্ভব হয় প্রত্যেক দিনই আমি করার চেষ্টা করি। তোমাদেরকে তো দেখালাম স্যামের এতটাই হেয়ার ফল হয় না, চারিদিকে শুধু ওর হেয়ার আর হেয়ার, মানে পরিষ্কার করে পারছি না। সকালে যখন কাজে হাত দিয়েছি আমি জানি না কিভাবে আজকে কাজটা কমপ্লিট করব, আমার শুধু মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কখন আমি করব কখন করব। কোমর পিঠ ছিঁড়ে যাচ্ছে ঝাড় দিতে দিতে, জানো, একদিকে ঝাড় দিচ্ছে আরেকদিকে মারলো, মার কিচ্ছু নেই। আমরা উপরে থাকি, অতটা নোংরা হওয়ার কথা না। ওই যে শ্যামবাবুর জন্যই ঘর এত প্রচন্ড নোংরা হয়, কি করবো বলো তো? আমি পরিষ্কার করি প্রত্যেক দিনই, চেষ্টা করি কিছু না কিছু মোছামুছি করে রাখার, কিন্তু তাও এত নোংরা। তোমাদের দেখালাম সোফার নিচ থেকে মানে ঘর সবকিছু জিনিস সরিয়েই তো পরিষ্কার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তোমাদের ঘর ছাড়া হয়ে গেছে না হয়নি কমেন্ট করে জানিও। তো চলো এবার স্নানে যাবো, 11:30 বেজে গেছে। এবার রান্না বান্নাও করতে হবে, আজকে রান্না বান্না কিচ্ছু বসাইনি। চলো পরে কথা হচ্ছে। তোমাদের বললাম না স্নান করতে যাচ্ছি, কাজ বাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এতগুলো কাজ যে আমার জন্য অপেক্ষা করছে তা তো জানিই না। প্রচুর কাঁচা জমে গেছে, এই সব কাঁচা যদি রেখে দিতাম না 2 দিন করে আমার ওয়াশিং মেশিনে কাচতে হতো। ভাবলাম প্রত্যেক দিন যে নাইটি শাড়িগুলো মানে ছেড়ে ছেড়ে রেখেছি সেইগুলো আমি হাতে একটু কেচে দিই, তাহলে একটু সুবিধা হবে, আর মেশিনে অত একসাথে কাচতে দিতে হবে না। সেই জন্য দেখো যে নাইটি চুড়িদার তারপরে কিছু মানে শাড়িও রয়েছে, সেইগুলো কিন্তু আমি সার্ফের জলে অল্প করে একটু জল কাচা মতন করে দিলাম। হাতের জন্য তো বেশি একটু চিপড়ে কাচতে পারি না, সেই জন্য। তাই দুপুরবেলা দেখো আমার বাড়ির পুজো দেওয়া কিন্তু একদম হয়ে গেছে। তা চলো পরে তোমাদের সাথে কথা হবে। ঘড়ি কাটাতে বাজে এখন 12:35। কেচে এনে আর এইখানে রেখে দিয়েছি। এই সবে রান্নাঘরে এসে সবে ভাত বসালাম। 12:35 তোমাদের দেখালাম, এখন প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে। সকাল 6:30 থেকে সমস্ত কাজ শুরু করেছি, এই সবে শেষ করতে পারলাম। দুপুরের পুজোটাও এখন দিয়ে নিলাম, 12:30 বাজে। ঠাকুরকে পুজো দিলাম, সকাল থেকে ঠাকুর ঘরে যেতে পারিনি, এত মনটা খারাপ লাগছে তোমাদের কি বলবো। দেবনাথবাবু যা হোক করে তাড়াতাড়ি করে ঠাকুরকে জল বাতাসা দিয়ে তারপরে গেছে। এখন ঠাকুরকে স্নান করানো মোছানো সবকিছু করে মনটা বেশ শান্তি লাগছে, জানো তো। আসলে সকাল 7টা 7:30-র মধ্যে পুজো দিয়ে দিই, তো আজকে দিতে পারিনি না, খুবই খারাপ লাগছে। কি করবো বলো, এই যে এখন সকালে স্নান করে কি ঘর ছাড়া করা যায়? ভাত হয়ে গেছে, এবার রান্না করবো। তা আজকে দুপুরে কি রান্না করবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর এর আগে খেয়েছো কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি। দেখি শাপলা যখন কাটছিলাম তখনই ভেবে রেখেছি রান্নাটা এইভাবেই করবো, দেখি কেমন লাগে। তো দেখো শাপলাটা তো আমি ছাড়িয়ে রেখেছিলাম, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 2 পিস মতো রুই মাছ ছিল, তা 2 পিস রুই মাছ কাকে দেবো সেই জন্য ছোট ছোট করে একদম আলুর মতন করে রুই মাছগুলো কেটে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তা চলো আজকে বানাবো হচ্ছে রুই শাপলা, একদম পাতলা করে একটু ঝোল বানাবো হালকা করে, আর বেশি মশলা লাগবে না, অল্প মশলা দিই। তা চলো তোমাদেরকে একটু দেখি। এই দেখো শাপলা আর রুই মাছ কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্নাটা বসে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম।
মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই মাছগুলো কিন্তু একটুখানি কড়া করে ভাজতে হবে। মাছগুলো তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো মতো শুকনো লঙ্কা, ফোড়নে দেবো কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে ডাইরেক্ট কাঁচা লঙ্কা বাটাটা দিলে না তেলটা ছিটে গায়ে আসতে পারে, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর রুই শাপলা বানানোর জন্য শুধু মশলা কিন্তু এই লাগবে, এর মধ্যে আর কিছুই লাগবে না, শুধু নুন স্বাদ মতন, একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা বাটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। এইবার সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম শাপলা যে ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। অনেক সময় শাপলা রান্না করতে গেলে আমি একটু লবণ দিয়ে কিন্তু হাত দিয়ে চটকে নিই, যাতে শাপলার যে এক্সট্রা একটা জল থাকে সেটা বের করে ফেলে দেওয়ার জন্য। কিন্তু আজকে রান্নাটা করতে গেলে শাপলার জলটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই, শুধু শাপলাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি একটু ঢেকে রেখেছিলাম। শাপলাটা যেই মজে এসছে, এবার ভেজে রাখা রুই মাছগুলো ছোটো ছোটো করে ভেজে রেখেছি সেটা দিয়ে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো রেডি হয়ে গেল রুই শাপলার পাতলা করে ঝোল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আমি কিন্তু এই প্রথমবার বানালাম। আজকে রান্না করতে করতে আমার এতটাই বেলা হয়ে গেছে, সবাই বাড়ি চলে এসছে, বাবু তো চলে এসছেই আর দেবনাথ বাবুও চলে এসছে, তাই সবাইকে খেতে দিয়ে নিজেও কিন্তু খেতে বসে পড়লাম। বিশ্বাস করো শাপলাটা খেতে না এত ভালো লাগছিল তোমাদের কি বলবো, শুধু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে, মানে বলতে পারো একটা তরকারি দিয়েও কিন্তু দুপুরে ভাত খাওয়াটা হয়ে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব